চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত পরিচালক আপেল মাহমুদ এমিলের কাছে। আবারও ফিরে এলাম ভাই আপনার কাছে। একটু জানতে চাই যে দিনের শুরুটা কিভাবে হয়? আমার স্টুডিও আমার বাসার খুব কাছেই। শুরুতে সকালে আমি যেটা করি, প্রথমে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় জাস্ট ব্রেকফাস্ট করে আমি স্টুডিও ঢুকে যাই। তো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত 90% অফ মাই ডেজ আমার স্টুডিওতেই থাকা হয়। স্টুডিওতে যাওয়া মানে নিশ্চয়ই সুরের সাথে থাকা হয়, গানের সাথে থাকা হয়। একদম সারাক্ষণ। তো সারাক্ষণ যে কাজটা করা হয় সেটা দিয়ে আজকের দিনের শুরুটা আমরাও করতে চাই। আজকে সকালের আড্ডার শুরুটা গান দিয়ে হোক। ওকে, তাহলে আমি একটা কভার সং করি। প্লিজ। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, যদি অরণ্য হব পাখি, যদি অশ্রু হয়ে যাব আঁখি, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারুহে, না 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 না। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান দিয়ে আজকের আড্ডাটা শুরু করার জন্য। এই গানটি যখন আসলে রিলিজ পেয়েছিল, সেই যে তার প্রতি মুগ্ধতা শুরু হলো এই গানটিকে ঘিরে, এই মুগ্ধতার আসলে কোনো কমতি নেই। রাইট। এবং আমি তখন ইউনিভার্সিটি পড়ি, যখন গানটা রিলিজ হয় তখন আমি লাইভ শোজ করতাম, গিটার বাজাতাম অনেক আর্টিস্টদের সাথে। কিন্তু শুরুতে আমার 2টা গান গাইতে হইতো, তো 2টার মধ্যেই একটা গান থাকতো মানে তখনই শুরুতে। এবং আমার যে বর্তমান ওয়াইফ, তাকে ইমপ্রেস করার জন্য আমি একবার গিয়েছিলাম। বর্তমান ওয়াইফ মানে আগের ওয়াইফ? মানে সে আগে আমার গার্লফ্রেন্ড ছিল, এখন সে স্ত্রী হয়েছে। তো তাকেও ইমপ্রেস করার জন্য একবার এই গানটা গিয়েছিলাম স্টেজে। এই যে মানুষকে ইমপ্রেস করা গানের মাধ্যমে, এই ব্যাপারটা তো আসলে বাংলার প্রেমের সাথে চিরাচরিতভাবে বোধহয় জুড়ে আছে। প্রেমে পড়লে মানুষ বিশেষ কিছু গান দিয়ে তার প্রেমিকাকে বা প্রেমিককে একটু বোঝানোর চেষ্টা করে নিজের অনুভূতির কথা। আপনি তো একজন মিউজিক ডিরেক্টর, তো এরকম অনেক গানের কম্পোজিশন আপনার করা হয়েছে, অনেক গানের পেছনে আপনার কাজ করা হয়েছে। মানুষের জীবন জুড়ে গানের বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা কিন্তু সুরের মধ্যে থাকি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু সুর আছে, তাল আছে প্রত্যেকটা ইয়ার মধ্যে। তো আমি খুবই লাকি যে এই জিনিসটাকে আমি আমার প্রফেশন হিসেবে নিতে পেরেছি। সারাদিন গান বানাচ্ছি, গান বানানোর পরে যখন মানুষ শুনছে, সবাই ফিডব্যাক দিচ্ছে গানটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে বা এটা আরেকটু ভালো হতে পারতো। মানে সারাক্ষণ গান নিয়েই আমি আছি, গানের কথাবার্তা, গানের কাজ, রেকর্ডিং, গান কম্পোজিশন করা, সব এর মধ্যে আছি। তো এটা আসলে আমি খুবই লাকি ফিল করি নিজেকে, যে এই সুর দিয়ে মানুষকে খুশি করার চেষ্টা করতেছি এবং এটাই আমার প্রফেশন। সুর দিয়ে মানুষকে খুশি করার ব্যাপারটা তো আসলে মানে একটা অন্যরকম পাওয়া। আবার মানুষের জীবনের দুঃখের অংশও কিন্তু গান, মানুষ দুঃখে থাকলেও কিন্তু দুঃখের গান শোনে। এবং দুঃখের গান নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং ইয়ে আছে আমার নিজের। আমি যখন ছোট ছিলাম আমি অনেক রক গান শুনতাম ছোটবেলায়, যখন গান শোনা মানে গান নিজে ক্যাসেট কিনতে পারবো সেই স্বাধীনতা যেখান থেকে শুরু হয়েছে আর কি, তখন থেকে আমি রক গান শুনতাম। এবং আমি অলমোস্ট 2002-এ গিটার বাজানো শেখা শুরু করি। তারপর থেকে আজকে তো 2025 অনেক রক গান শুনেছি। হ্যাঁ, অনেক রক গান শুনেছি, ইয়ে করেছি, কিন্তু আমার কোনো রক গান নিজের কম্পোজিশন নেই। আমি কিন্তু শুনি সারাক্ষণ ওগুলো, কিন্তু আমি যখন গান বানাতে যাই 60% টাইম আমার শুধু দুঃখের গানই আসে। আপনি কিন্তু ব্যক্তি জীবনে এত দুঃখী নয়। না,
আমি কিন্তু খুবই সুখী, কিন্তু আমার দুঃখের গান বেশি আসে। আমার মনে হয় মানুষ দুঃখ বিলাস করতে বেশি পছন্দ করে আর কি। একটু জানতে চাই 2002 সাল থেকে গিটার শিখে আসলে সুরের সাথে আপনার পদযাত্রা শুরু। 2010-এ কম্পোজিশনের জন্য আমার বাসায় একটা হোম স্টুডিও সেট আপ করি, কিন্তু তার আগে থেকে প্রফেশনাল জার্নি অ্যাজ এ গিটারিস্ট শুরু হয়ে গিয়েছে। আমি 2005-এ যখন ঢাকায় আসি, ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন কমার্শিয়ালি অনেক আর্টিস্টদের সাথে গিটার বাজানো শুরু করি বিভিন্ন শোতে, বিভিন্ন ইয়াতে। তো ওই 2005-06 বেসিক্যালি প্রফেশনালি শুরু করে দিয়েছিলাম, কারণ তখন আমি টাকা ইনকাম করছিলাম। তার মানে তখন এটা মোটামুটি আমার প্রফেশন হয়ে গিয়েছে, পড়াশোনার পাশাপাশি আমি করছিলাম। কিন্তু অ্যাজ এ কম্পোজার আমার জার্নিটা শুরু হয়েছে 2010 থেকে। আমার বাসায় তখন ছোট্ট একটা হোম স্টুডিও সেট আপ দিয়ে তখন থেকে মানে আগ্রহটা ছিল আগে থেকে। ইউনিভার্সিটি থাকতে হয়তো টুকটাক এমনিতে এই বড় ভাইয়ের বাসায়, ওই ছোটো ভাইয়ের বাসায়, যাদের বাসায় স্টুডিও সেট আপ আছে, ওখানে গিয়ে কাজ করতাম। কাজ করতে করতে তখন 2010-এ নিজের একটা স্টুডিও, হোম স্টুডিও ছোট্ট সেট আপ দিয়ে প্রফেশনাল জার্নিটা অ্যাজ এ কম্পোজার শুরু হলো। আর আমি তো মোস্টলি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করি। নাটকের জার্নিটা শুরু হয়েছে 2014-এ ইমরান রাফাত ভাইয়ের পরিচালনা একটা নাটক ছিল, হ্যাপিনেস ইজ হোয়াট। ওই নাটকটা দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জার্নি শুরু। এরপরে তো অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন, নাটকে কাজ করেছেন, সিনেমার সাথেও বোধহয় কাজ না, সিনেমার সাথে ওভাবে করে এখনো কাজ করা হয়নি। আমার নাটক, ওয়েব সিরিজ পর্যন্তই, সিনেমা এখনো হয়নি, ওভাবে সুযোগ হয়নি, কিন্তু ইচ্ছে আছে সিনেমাতে কাজ করার। এখন কি পুরো দস্তুর আপনি একজন সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন, নাকি পাশাপাশি অন্য কোনো চাকরি বা ব্যবসা বা অন্য কিছুতে কাজের সময় দিতে হচ্ছে? আচ্ছা, আমি 2022 পর্যন্ত রেডিওতে ছিলাম। রেডিওর পাশাপাশি আমি কাজ করতাম। আমি সাউন্ড ইঞ্জিনিয়ার এবং আরজে হিসেবে ছিলাম রেডিওতে। 3টা রেডিওতে কাজ করছি 10 ইয়ার্স। তো 2022-তে ছেড়ে দিয়েছি, কারণ আমার নিজের কাজের এত প্রেশার, আসলে অন্য কিছুতে আর সময় দেওয়া হচ্ছে না। কিন্তু এখন একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধুই মিউজিকের সাথে আছে, এবং মোস্টলি ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের। কাজের প্রেশার মানে কিন্তু আপনি আপনার পেশায় সফল। জি। এবং পেশায় সফল হওয়ার মানে ব্যাপারটা থাকলে কিন্তু জীবিকা নিয়ে ভাবতে হচ্ছে না। এখনো কিন্তু অনেককে আমরা বলতে শুনি যে শিল্প চর্চা বা সাংস্কৃতিক অঙ্গনে আসলে কাজের ক্ষেত্রে তার জীবনটা অনিশ্চিত, জীবিকার ক্ষেত্রে এটির সাথে আপনি কতটা একমত? অনিশ্চিত আসলে সব জায়গাতেই। যে অনেক বড় অফিসার, যে অনেক বড় একটা পোস্টে জব করছে, তার জবটা চলে গেলে সেটাও কিন্তু অনিশ্চিত। তা আমারটাও সেম ওইরকমই। আমি যতদিন কাজ করতে পারবো, থাকবো, কাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি নিশ্চিত কাজটা। কিন্তু অনেকে তো এটা অপোজ করে যে এখন আপনার বয়স আছে, আপনার 20 বছর, 25 বছর বা 30 বছর বয়স বা 35 বছর বয়স, আপনি এখনই অন্য কোনো প্রফেশন আপনার চলে যাওয়া উচিত, কেননা কেউ একটা না এত বছর কাজ করতে পারে না, তোমাকে অন্য প্রফেশনে যেতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় নিজেকে যদি কেউ ডেভেলপ করে গ্র্যাজুয়ালি বাই দ্য টাইম, মানে সময়ের সাথে যদি নিজেকে আপগ্রেড করতে পারে, ডেভেলপ করতে পারে, তার জন্য সমস্যা হওয়ার কথা না। আড্ডা তো আসলে জমে উঠেছে, যদি তুলেন আরো গান শোনা যেত মনে হয় গানটা আরো প্রাণ পেত। ঠিক আছে, একটা গান আমার খুব পছন্দের, এটা হচ্ছে ঋষি পান্ডার একটা গান, কি তুমি খুশি তো। এই গানটা একটু শোনাই প্লিজ। রাত নেমেছে শহরে আমার, ঘুম খুঁজেছে রাস্তা পালাবার, স্বপ্নগুলো আসছো তুমি, বোঝো না আসার কি দরকার। হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে অনেক দূরে আমার কাছ থেকে, কানের দুলে রুক্ষ চুলে হাত বোলালেও দেখবো না তো আর। কি তুমি খুশি তো, সব ব্যাপারে আমি তোমার দোষিত। কি তুমি খুশি তো, সব ব্যাপারে আমি তোমার দোষিত। এই বৃষ্টি ভেজা ছাদে শুধু থাকতাম একই সাথে, মানতাম না নিজেদের বারণ।
আজ একলা এ আকাশে ঝড় উঠছে চারিপাশে, খুব ঠান্ডা লাগে আজ আমার ভীষণ। হোক তুমি ভালো থেকো, শুধু নিজের ছবি এঁকো, রেখে দিও সাদা গোলাপ বারান্দায়। তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়, আর বিরক্ত করবে না আমায়। ভয় পেলে সামলে নিও, পেরিও রাস্তা সাবধানে এবার। কি তুমি খুশি তো? সব ব্যাপারে আমি তোমার দোষিত। কি তুমি খুশি তো? সব ব্যাপারে আমি তোমার দোষিত। থ্যাংক ইউ। আমরা খুশি। নানান মাধ্যমে গানের সাথে আপনার সম্পৃক্ততা, আপনি স্টেজ শো করেছেন, অনেক আর্টিস্টের সাথে বাজিয়েছেন, এখন নিজের স্টুডিওতে বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে নাটকের জন্য, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের জন্য আপনি গান করছেন। আপনার মানে স্বস্তির জায়গাটা সব থেকে বেশি কোনটা, কোন মাধ্যম? আমার এখন আসলে লাস্ট 10 ইয়ার্সের যেই জার্নি, সেটা থেকে মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে মোর কমফোর্টেবল। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আসলে নানান মাধ্যমে যাচ্ছে, মানে নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে বেশি আচ্ছা কমফোর্টেবল, এবং ওইটারই আমার ব্যস্ততা বেশি থাকে আর কি। আমি এনজয় করি কাজটা অনেক। রিসেন্টলি সব থেকে বেশি কার সাথে কাজ করা হচ্ছে? ডিরেক্টরদের মধ্যে আমার জুবাইর ইবনে বকর ভাইয়ের সাথে কাজ হয়, সাগর জাহান ভাইয়ের সাথে কাজ হয়। বাংলা ভিশনের অনেক নাটকে আমার মিউজিক করা হয়েছে, অনেক মানে অনেক, অলমোস্ট 400+ হবে। নিশ্চয়ই একজন মিউজিশিয়ান হিসেবে আপনার অনেক গানও শোনা হয়ে থাকে। জি। কাদের গান বেশি শোনা হয়? আমি যেটা বলছিলাম, আমি রক গান শুনি প্রচুর। ছোটবেলায় যেটা হতো খালি খুবই অবাক করার বিষয়, রক গান শুনে স্যাড মিউজিক। আমার গান, আমি তো গান খুবই কম গাই, অন্যদেরকে দিয়ে গাওয়াই, এবং আমার গান শুনলে মনে হবে যে এই লোক তো রক গান শুনতে পারে না, এই লোক তাহলে সব কিছুই শোনে। কিন্তু আমি অ্যাজ এ লিসেনার রক মিউজিকের ফ্যান। কিন্তু যখন আমি একটু ছোটবেলায় এটা ছিল, স্কুল কলেজে এটা ছিল, যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং আমি গিটার বাজানো শুরু করলাম অনেক আর্টিস্টের সাথে, তখন আমি সব জনরা এক্সপ্লোর করা শুরু করলাম মিউজিকের। আমার তখন ক্লাসিক্যাল ভালো লাগছে, সেমি ক্লাসিক্যাল ভালো লাগছে, গাজাল ভালো লাগছে, হিন্দি গান ভালো লাগছে, মানে তখন এখন দেখা যায় যে সব জনরাই আমি শুনতে পারি, কি ভালো লাগে। বাংলাদেশে আপনার সবথেকে প্রিয় রক স্টার কে? আমার সবথেকে প্রিয় রক স্টার হচ্ছে জেমস। এটা সবসময় থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো এটা সবসময় থাকবে। আমরা সবাই জানি জেমস ভাইয়ের মানে জায়গায় অন্য কেউ আসলে আমাদের হৃদয়ে জায়গা করতে পারে না। আমরা যদি একটু বর্তমান সময়ের কথা বলি, বর্তমানে আমার যেমন বর্তমান বলতে একটু পিছনে যেতে হবে, আর্টসেল খুব ভালো লাগে, ব্ল্যাক খুব ভালো লাগে, এবং বাংলাদেশ যখন আন্ডারগ্রাউন্ড মিউজিক সিন খুব ভালো করছিল, তখন অ্যালবাম বেরোচ্ছিল, মিক্স অ্যালবাম, আমাদের দূরে ভাই যেগুলো সমন্বয় করতো, ওই মিক্স অ্যালবামগুলো থেকে শুরু করে যতগুলো ব্যান্ড আছে, তারপরে ওদের গানও আমার খুব ভালো লাগে। এবার যদি বলতেন যে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে কার গান আপনার বেশি শোনা হয়? আমার প্রীতম হাসান খুব ভালো লাগে, হাবিব ওয়াহিদ খুব ভালো লাগে। যদিও ভাইয়া আমরা যখন ছোট ছিলাম তখনও সে ছিল, এখনো সে একই রকম। নারী বিদ্বেষী হয়ে যান মানে যাবেন না প্লিজ। নারী শিল্পীদের কথা বলতে হবে। যেমন আমার ছোট যখন ছিলাম কানে সুবর্ণ গান খুব ভালো লাগতো, তারপর যখন একটু বড় হলাম তখন আমাদের এলিটাপুর গান খুব ভালো লাগতো, এবং আমার সৌভাগ্য হচ্ছে আপুর সাথে একটা গান করার, আমার সুরে গেয়েছে, আর গানটি লিখেছিল সিরাজুম মনির। একটি নাটক রিলিজ হয়েছে গানটি, নিশো ভাই আর তানজিন তিশা ছিল, মিজানুর রহমান আরিয়ান ছিল ডিরেক্টর ওই নাটকের নামটি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু একটা গান আমি এলিটা আপুর সাথে করেছিলাম, এবং আমি খুবই লাকি। মানে আমার কাছে এখনো বিশ্বাস হয় না যে আমি কাজটা করেছি আপুর সাথে, কারণ আমি তো একজন মানে ফ্যান তার, ছোটবেলা থেকে, ছোট না একটু বড় হয় যখন কলেজে উঠলাম তখন থেকে। অনেকের সাথে কাজ করা হয়েছে, আমাদের শুভকামনা থাকবে সবসময় যাতে আরো অনেক কাজ করা হয়, এবং চমৎকার সব কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিকটাই আমরা পাই। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনিও ভালো থাকবেন, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বারবার আসতে চাই এই আয়োজনে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv।
দার্শনিক ফ্রিডরিক ফিলিপের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সজ্ঞানে আত্মমর্যাদা বিকিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ আর নাই। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।